আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সংসদে বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ। ২৬ জানুয়ারির মধ্যেই আসছে করোনা ভ্যাকসিনের প্রথম লট, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা দিতে প্রস্তুত ৪২,০০০ প্রশিক্ষিত কর্মী। দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখের বেশি হবে না, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ফেব্রুয়ারিতে খসড়া, ২৬ মার্চের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। উত্তরাঞ্চলে আরও বাড়বে শীতের তীব্রতা। দর্শক, শিরোনাম শুনছিলেন। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন নিয়ম অনিয়ম। আমি জানি তো, অবশ্যই তাদের নিয়ে আসতে হবে। বিস্তারিত সংবাদে যাচ্ছি। গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থ-সামাজিক উন্নয়নের সকল রাজনৈতিক দল, শ্রেণী ও পেশা নির্বিশেষে ঐক্যমত গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে, ইংরেজি নববর্ষের প্রথম অধিবেশনে সংসদের দিক নির্দেশনামূলক ভাষণে তিনি একথা বলেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে বিকেল 4:30টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন মোবাল্লিক করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 4:30টায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন। এটি ইংরেজি নববর্ষের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক রীতি অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সোহাগী শিশিরে বিকেল 4:55 সংসদ কক্ষে রাষ্ট্রপতি ঢোকার পর জাতীয় সঙ্গীত বাজানো হয়। সংসদে স্পিকারের ডান পাশে রাখা লাল আসনে বসেন রাষ্ট্রপতি। ভাষণের শুরুতে রাষ্ট্রপতি বলেন, জাতীয় সংসদ দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থসামাজিক উন্নয়নের সকল রাজনৈতিক দল, শ্রেণী ও পেশা নির্বিশেষে ঐক্যমত গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদ্যত আহ্বান জানাই। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দলমতের পার্থক্য ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি ব্যাপক সাফল্য পেয়েছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে এবং জনজীবনে স্বস্তি বিরাজ করছে। জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে মহান জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই। দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করতে শত প্রতিকূলতার মধ্যেও সুশাসন, সুসংহতকরণ, গণতন্ত্র চর্চা ও উন্নয়ন কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের নিরলস প্রয়াস অব্যাহত রয়েছে। দলমত, পথের পার্থক্য ভুলে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধে সবাইকে একসঙ্গে চলার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিশ্বশান্তি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা সমূহ সমগ্র বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনাদের সবাইকে আমি আবার মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। জয় বাংলা, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।
করোনা ভাইরাস প্রসঙ্গ ২৬ জানুয়ারির মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম লট আসবে। টিকা দেওয়ার জন্য ৪২,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এই কথা জানান। করোনা পরিস্থিতিকে পুঁজি করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। শিগগিরই করোনার ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই করোনাকালীন স্বাস্থ্য খাতে নানা অনিয়ম অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিজের পক্ষে সাফাই দেন মন্ত্রী। জানান দুর্যোগ মোকাবেলার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্য খাত। নেই শয্যা কিংবা আইসিইউ সংকট। মেবি যে আমরা যে প্রথম লট পাবো তার আগেও এটা চলে আসতে পারে। মন্ত্রী বলেন সপ্তাহখানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সিরাম থেকে নেয়া অক্সফোর্ডের প্রথম ৫০ লাখের চালান। এর আগেই আসতে পারে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া কিছু ভ্যাকসিন, যদিও তা কোন ব্র্যান্ড বা সংখ্যা কত তা নিশ্চিত করতে পারেননি তিনি। ভ্যাকসিনও তো পেতে হবে, ভারত থেকে তো ভ্যাকসিন বাংলাদেশে আসতে হবে। তো আনার জন্য আপনারা সেটা জেনেছেন যে ২৫-২৬ তারিখে একটা লট আসার কথা আমরা আশা করছি, এটা আমাদেরকে কনফার্ম করেছে। তা আমরা যদি ভ্যাকসিনটি ২৫-২৬ তারিখে পেয়ে যাই, আমাদের একটা প্রিপারেটরি টাইম আছে এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এগুলো কমপ্লিট করে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যে আমরা বাংলাদেশে দেওয়া শুরু করতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী জানান করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় থাকছে বিশেষ নজরদারি। যে কোনো ওষুধের এবং ভ্যাকসিনের সাইড এফেক্টস থাকতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হয়েছে, তারও পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি কিছু কিছু দেশে সাইড এফেক্ট হয়েছে এবং যেটা অ্যাস্ট্রাজেনিকাও হয়েছে। আমরা আশা করি যে এখানে সাইড এফেক্ট যদি হয়ও সরকার যা যা চিকিৎসা দেওয়া সেটা দিবে। ৪ লাখ মানুষের জন্য ফাইজারের ৮ লাখ ডোজ আসবে। এই ভ্যাকসিন সংরক্ষণে কোল্ড চেইন সীমিত আছে। -৭০ ডিগ্রি ভ্যাকসিন রাখার উপযোগী রেফ্রিজারেটর আনা হচ্ছে জাতিসংঘের সহায়তায়। এই ভ্যাকসিন রাখার জন্য আপনারা জানেন -৭০ ডিগ্রি লাগে, ফ্রিজ লাগে। তো বাংলাদেশে -৭০ ডিগ্রি ফ্রিজ খুব বেশি নাই। শুধু গবেষণার জন্য কিছু ফ্রিজ রাখা আছে বিভিন্ন মেডিকেল কলেজে এবং বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে, বেসরকারি সরকারি। আমরা সেগুলোকে ব্যবহার করব এবং আমরা আরও কিছু ফ্রিজ আনার ব্যবস্থা আমরা করছি। নীতিমালা মেনে প্রাইভেট সেক্টরের যে কোনো প্রতিষ্ঠান চাইলেই ভ্যাকসিন আনতে পারবে, তবে দাম সরকারের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান জাহিদ মালিক। সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা দামও নির্ধারণ করে দিব। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯২২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৮,৩২৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার হার ৫.৪৯%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.২২% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৫৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯%। ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি জানান ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে খসড়া তালিকা। সেবা সপ্তাহ উপলক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যাচাই বাছাই শেষে ২ লক্ষের মতো মুক্তিযোদ্ধাদের তালিকা পাওয়া যাবে বলে মনে করছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। জামুক আইনের সংশোধন হলেই রাজাকারদের তালিকা তৈরির পাশাপাশি সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে এমনটাও জানিয়েছেন আ.ক.ম মোজাম্মেল হক। ২৬শে মার্চের মধ্যেই আমরা প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করব। কিছু আছে যে অভিযোগ বা আবেদন, সেগুলো নিষ্পত্তি হয় না, চলমান থাকবে। কিন্তু যে সমস্ত মুক্তিযোদ্ধাদের নাম বা
স্বীকৃতি শতভাগ নিশ্চিত হয়েছে, সেগুলো আমরা ইনশাল্লাহ মহান আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চে সেটা প্রকাশ করব এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আমরা সেটা খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করব, যাতে 1 মাস সময় দিয়ে যাতে কারো কোনো যদি কোনো নামের ভুল ত্রুটি থাকে বা কারো সম্বন্ধে কোনো অভিযোগ থাকে, কারো ঠিকানার যদি ভুল থাকে, কারণ আমাদের ন্যাশনাল আইডির সাথে পরিপূর্ণভাবে মিল থাকতে হবে। পৌর নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে কোনো ত্রুটি খুঁজিয়ে না পেয়ে বিএনপি নেতারা ভোটের ব্যবধান নিয়ে মিথ্যা অভিযোগ করছেন। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পৌর নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর জানাচ্ছেন রাকিব হাসান। 4 দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পৌর নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, ভোট কেন্দ্রে না এসে প্রচার না চালিয়ে ভোটারদের আস্থা হারিয়েছে দলটি। তারা এখন আর কোনো দোষ বের করতে না পেরে বলছে ভোটের ব্যবধান বেশি। কোনো পত্রিকাও এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে। শেখ হাসিনার উন্নয়ন এবং অর্জনের ফলে আওয়ামী লীগের প্রার্থীগণ বেশি ভোটে বিজয়ী হবেন, এটি স্বাভাবিক। ভোট কেন্দ্রে না এসে প্রচার না চালিয়ে ভোটের দিন মাঝপথে সরে দাঁড়িয়ে বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে। দ্বিতীয় দফায় পৌর নির্বাচনে একজন নবনির্বাচিত কাউন্সিলরের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের। নির্বাচন উত্তর সংঘর্ষে একজন কাউন্সিলর প্রার্থী প্রাণ হারিয়েছেন। সেজন্য আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই, এই শাস্তিযোগ্য অপরাধ বিচারের আওতায় আনা হবে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পৌর নির্বাচন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। সার্বিকভাবে দেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভালো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভোটার উপস্থিতি ছিল ব্যাপক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতিপূর্বেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এখনও যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের ব্যাপারে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশে আল কায়দার উপস্থিতি প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশে আল কায়দার কোনো উপস্থিতি নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী অজ্ঞতাপ্রসূত যখন এই বক্তব্য রাখেন, সেটি খুবই দুঃখজনক। আমরা এটার তীব্র প্রতিবাদ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি তাদের আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ কতটা নৃশংস হতে পারে পৌরসভা নির্বাচন তার প্রমাণ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইভিএম দূর থেকে হ্যাক করা যায়, তাই আওয়ামী লীগ ইভিএম নিয়ে আগ্রহ বেশি। রিজভী বলেন, ইসি তাদের সাংবিধানিক পদকে সরকারের কাছে বিলিয়ে দেয় তাদের অধীনে আজ পর্যন্ত কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগের নির্বাচনী পোস্ট বক্স, নির্বাচন কমিশনের কাজ আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাঠানো তালিকা প্রকাশ করা। এ খেলার মাস্টার মাইন্ড শেখ হাসিনা, আর তিনি এগুলো খেলাধুলা করান তার প্রশাসন দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন এখানে হাতের পুতুল। তাই আমরা মনে করি পূর্ব নির্ধারিত এইসব একতরফা নির্বাচনে একটু রমরমা করতে এবারের মডেল ছিলেন আব্দুল কাদের মির্জা। বাড়ছে শীত, সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে ভিড় বাড়ছে আক্রান্ত রোগীদের। বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডা, জ্বর, কাশি বা শ্বাসকষ্টের রোগী। শীতের এই সময় সাবধানে চলাচল ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঢাকাসহ সারা দেশেই হঠাৎ করে বেড়েছে শীত, সেই সাথে শুষ্ক ও শীতল বাতাসের প্রকোপ রয়েছে। শীত বাড়ায় সঙ্গে বাড়ছে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার পাশাপাশি শ্বাসকষ্টজনিত নানা রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
রাজধানীর প্রতিটি হাসপাতালে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। ঠান্ডা থেকে কাশি আর সর্দি, নাক থেকে পানি পড়ে, নিউমোনিয়া হয়ে লাঞ্চে পানি আসছে। ডাক্তার এখন যে পরীক্ষা নিরীক্ষা করতেছে, পানি বের করছে। শিশু হাসপাতালের জরুরি বিভাগে মায়ের কোলে আক্রান্ত শিশুর দীর্ঘ লাইন। ফিজিক্যালি ফিটনেসটা ঠিক আছে কিনা এখানে ভর্তি বাচ্চা নিয়ে। শীতজনিত রোগীতে ভরপুর হাসপাতালের শয্যাগুলো। নাপা ডরব খাওয়াইছিলাম, জ্বর এমনি দিনে আসে না, রাত্রে আসে, এই জন্য জায়গায় আসছে। লোশন দিছে, ওষুধ দিছে, খাওয়াইতে বলছে আর আমাদের চিকিৎসা করাইতে বলছে। চিকিৎসক জানালেন, শীতের এই সময়ে সাবধানের পাশাপাশি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সিজনাল পরিবর্তনের সাথে সাথে কোভিড আক্রান্তের সংখ্যাটা অনেকটা কমে গিয়েছে আমরা যদি দেখি, এবং সিজনাল যে রোগগুলো, বিশেষ করে শীতকালীন রোগ যেমন ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, এইসব রোগীগুলো এখন আমাদের আউটডোরে বেশি আসছে। অভিভাবকদের প্রতি উপদেশ থাকবে যে তারা যাতে কুসুম গরম পানিটা সবসময় বাচ্চাদের জন্য ব্যবহার করে, এবং ধুলাবালিতে যাতে বাচ্চারা কম খেলাধুলা করে, এবং পুষ্টিকর খাবার যেগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যেমন সবুজ শাকসবজি, রঙিন ফলগুলো, এগুলো যাতে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে। এগুলো যদি আমরা মেনে চলি, পাশাপাশি যদি আমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলি, তাহলে কিন্তু আমরা শুধু করোনা না, এই সিজনাল যে ভাইরাসগুলো আছে আমাদের, সেগুলো থেকেও আমরা মুক্তি পাবো। জাহিদ আহমেদ পাবু, মাই টিভি, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়বে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, বগুড়া, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আর আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে। ঠান্ডা ও ঘন কুয়াশায় চর ও দুর্গম অঞ্চলে বিশেষ করে অসহায় পরিবারগুলো তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে 10 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় 300 যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া উথুলি সংযোগ সড়কে 150 ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ বেড়েছে। তাই পাটুরিয়া ঘাট থেকে 7 কিলোমিটার আগে উথুলি সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। অবৈধ স্থাপনা দখল মুক্ত ও বিল অপরিশোধিত সাইনবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর রামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি। তিনি বলেন, জনগণের ও রাষ্ট্রের সুবিধার জন্য আইন অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনের সকল অবৈধ যে কোনো কাজের উপর অভিযান পরিচালিত হবে। তো আমরা রামপুরা ব্রিজের ওখান থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি, এবং একই সাথে আমাদের ফুটপাতে যারা অবৈধ দখলদার আছে সেই অবৈধ দখলদারদেরকে আমরা উচ্ছেদ করেছি। একই সাথে আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে যারা অ্যাডের টাকা জমা করেনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ও আব্দুস সামাদ শিকদার পরিচালিত অভিযানে কাউন্সিলর প্রার্থীদের দলীয় পরিচয় সম্বলিত ব্যানার, পোস্টার, অবৈধ ব্যানার ইত্যাদি জব্দ করা হয়। একই সঙ্গে প্রার্থীদের নিজ দায়িত্বে অপসারণ করার জন্য নির্দেশনাও দিয়েছেন তারা। এ সময় আগ্রাবাদ সিজি আবাসিক এলাকায় অনুমোদন ব্যতীত কাছাকাছি 2টি নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। নিয়ম অনিয়ম, নিজের 2 ছেলেকে দিয়েছেন চাকরি আর অন্যদের দিয়েছেন চাকরি থেকে অব্যাহতি। শুধু তাই নয়, রয়েছে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ। দাপটের কারণে এসব অভিযোগে কেউ যেন আঙ্গুলি তুলতে পারেনি এক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। সাতক্ষীরার শ্যামনগরের কাশিমারি মহিলা আলীর মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের কর্মকাণ্ডে হতাশ ভুক্তভোগীরা। প্রতিনিধি ফয়জুল হক বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন ড্যানি রং। আমার আব্বুর নাম মোহাম্মদ মৃত আব্দুল গনি, সে এইখানে চাকরি করতো। এরপরে আমার আব্বু টেনশনে স্ট্রোক করে মারা গেছে। মাথায় স্ট্রোক করার পরে আব্বু এখান থেকে অসুস্থ মারা যায়। এভাবেই নিজের দুঃখের কথা জানাচ্ছিলেন মৃত আব্দুল গনির পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুল গনিকে জোরপূর্বক সাতক্ষীরার শ্যামনগরের কাশিমারি আলিম মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দুশ্চিন্তাতে মৃত্যুও হয়েছে তার, এমন অভিযোগ পরিবারের। 1997 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় কাশিমারি আলিম মাদ্রাসাটি। সে সময় আব্দুল হাকিম এবং আব্দুস সামাদ প্রথমে ইবতেদায়ী শিক্ষক হিসেবে যোগ দেন।
পরে মৌলভী শিক্ষক হিসেবে নিয়োগের ব্যবস্থার কথা বলে সাদা কাগজে তাদের স্বাক্ষর নেন অধ্যক্ষ আব্দুর রহমান, কিন্তু সেই কাগজই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। স্বাক্ষর করা সেই কাগজের মাধ্যমেই অব্যাহতি দেওয়া হয় তাদের। জেনারেল শিক্ষক পদে 2টো 3rd ডিভিশন আছে, তুমি ওতে একটা আছে, তোমার ওই পদে নিয়োগ দেবো, তুমি রিজাইনপত্র সই করে রাখো, আমি শুধু গাড়ি তোমার ওই পদে নিয়োগ দিয়ে দেবো। সেই আমাদের কাছ থেকে রিজাইনপত্র সই করে রাখে ডেটবিহীন। তারপরে ওখান থেকে আমাদেরকে কিছুদিন পর বললো তোমাদের চাকরির সহজে রিজাইন করে দাও, তোমাদের চাকরি নেই। ষড়যন্ত্রমূলক করছিল আমাদের নিজেদের ছেলেদের, নিজেদের আত্মীয় স্বজন, মানে পেশাগত লোকদেরকে সেই চাকরি আবার তাদের দিয়ে দিয়েছে। বিভিন্ন কর্মকর্তার সিল জালিয়াতি করে 2 সন্তানকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। প্রচার করে বেড়ান মাদ্রাসা শিক্ষা বোর্ড পর্যন্ত তার হাত লম্বা। এলাকার বাইরে থেকে যত সমস্ত ওনার পেশাগত লোকদের নেবে কমিটি নিয়ে যা ইচ্ছে তাই করবে। এলাকার কোনো স্থানীয় লোক তারা সদস্য কমিটিতে রাখেন না, এবং তিনি বলে থাকেন যে আমি একজন মেধাবী সুপার, আমার হাত অনেক লম্বা, মাদ্রাসা বোর্ড আমার পকেটে থাকে। যখনই যিনি আসছেন এখানে উনি যে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে কাজ করছেন, শুধু আমাকে ম্যানেজ করতে পারেননি। এতগুলো অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই অধ্যক্ষের মুখোমুখি মাই টিভি। নিজের ছেলেকে চাকরি দেওয়ার কথা স্বীকার করলেও বাকি সব অভিযোগ নাকচ তার। না, তাদের ব্যাপারটা তো আমি বলতে পারবো না, তার পদার্থে এটুকু জানি। তবে শুনছিলাম যে আপনার অন্য কোথাও চাকরি করবে বা অবশ্যই প্রিন্সিপাল পদে চাকরি করবে, এতে কিছু নাকি, বা সেখানে জয়েন করছিল আমি শুনছিলাম। তো কী করছিল আমি বলতে পারবো। আমি জব দিচ্ছি যে মামলা এই বিষয়ে মামলা চলতেছে, মামলা যে সিদ্ধান্ত হবে সেটাই। তবে অভিযোগের বিষয়ে তদন্তের আশ্বাস জেলা শিক্ষা অফিসারের। সরেজমিনে তদন্তে যায় এবং সেখানে বিস্তারিত বাদী বিবাদী পক্ষের বক্তব্য শুনি এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখি। বাদী পক্ষ তার সপক্ষের যুক্তি এবং কাগজপত্র দাখিল করেন, কিন্তু বিবাদী পক্ষ আমাদের কাছে সময় নিয়েছে। কাগজপত্র পেলে আমরা যাচাইতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব। ড্যানি রং, মাই টিভি। খুলনা 21 পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন পলাতক ও 4 জন কারাগারে রয়েছে। 2004 সালের 27 জুন সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে নিহত হন হুমায়ুন কবির বালু। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা 2টি মামলা করা হয়। হত্যা মামলায় 2008 সালের 13 ফেব্রুয়ারি 7 আসামিকে বেকসুর খালাস দেন আদালত। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার 5 আসামি সবাইকে আজ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। গ্রাম বাংলার খবর। নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের আদর্শ গ্রামে অনৈতিক কাজের অপবাদ দিয়ে এক পল্লী চিকিৎসক বিবস্ত্র করে নির্যাতন ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় 11 জনকে আসামি করে মামলা করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এই ঘটনায় পল্লী চিকিৎসক মহিউদ্দিন গতকাল থানায় 11 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ 5 আসামিকে গ্রেফতার করে। নারী এবং পুরুষ উভয়কে একটি অনৈতিক কাজের একটা দায়ে দোষারোপ করে স্থানীয় কিছু যুবক, উচ্ছৃঙ্খল যুবক, তারা এই একটি পুরুষকে যে টেনে হেঁচড়ে নিয়ে তার একটা শারীরিকভাবে নির্যাতন করেছে, লাঞ্ছিত করা এবং তাকে গাছের সাথে বেঁধে রাখা, ছেলে এবং মেয়ে উভয়কেই। তো এটি একটা অপরাধ এবং এই কারণে তাকে তিনি বাদী হয়েছেন, যাকে এই নির্যাতন করা হয়েছে। এটা পৃথক একটি মামলা হয়েছে এবং এই কানেকশনে আমরা ইতিমধ্যেই 5 জনকে অ্যারেস্ট করেছি। বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আফসার হোসেন শিকদার নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফসার মারা যান। তার ছেলে রাসেল শিকদার জানিয়েছেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দারের পক্ষে কাজ করেছিলেন আফসার। এই পক্ষ ত্যাগ করে প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের প্রার্থী জাকির হোসেন কাজীর সমর্থকরা তার পক্ষে কাজ করার জন্য শনিবার আফসারকে হুমকি দেয়। পরদিন রোববার দুপুর 1:30টার
দিকে মেহেন্দিগঞ্জ পৌর শহরের পাতারহাট আরসি কলেজের সামনে উটপাখি প্রতীকের আরেক কাউন্সিলর প্রার্থী নিপন তালুকদার সহ তার সমর্থকরা আফসারের উপর অতর্কিত হামলা চালায়। এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের পরিবারের। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি। সংসদে বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ। 26 জানুয়ারির মধ্যেই আসছে করোনা ভ্যাকসিনের প্রথম লট, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা দিতে প্রস্তুত 42,000 প্রশিক্ষিত কর্মী। দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা 2 লাখের বেশি হবে না, জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। ফেব্রুয়ারিতে খসড়া, 26 মার্চের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। উত্তরাঞ্চলে আরও শীতের তীব্রতা। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের সংবাদ রয়েছে রাত 9টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।